আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জনগণ চাইলে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হবে বললেন অর্থ উপদেষ্টা। চট করে বিপ্লবী বাজেট সম্ভব নয় বলে সংবাদ সম্মেলনে মন্তব্য। বাজেটে অর্থনৈতিক রূপান্তরে জনগণের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে এনসিপির মূল্যায়ন। আগের মতোই গরিবের ওপর করের বোঝা চাপানোর অভিযোগ। শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো ঢাকার চিঠির উত্তর দেয়নি দিল্লি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত হত্যায় বাংলাদেশের প্রতিবাদ অব্যাহত, মন্তব্য। আলোচনার মাধ্যমে অমীমাংসিত বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের আশা কমিশনের। বিভিন্ন দলের সাথে দ্বিতীয় দফার সংলাপ। এবং বাংলাদেশ সহ বিশ্বের লাখো মুসল্লির মক্কা থেকে মিনার দিকে যাত্রার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু, মূল কার্যক্রম বৃহস্পতিবার। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতেই জাতীয় বাজেট 2025-2026। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সরকার যে খুব ভালো কাজ করেছে তা নয়, মানুষ না চাইলে সুযোগটি বাতিল করা হবে। পতিত সরকারের সময়ে পাচার হওয়া অর্থ ফেরতের অগ্রগতি নিয়ে তিনি বলেন, পাচারকারীরা অনেক বুদ্ধিমান, ওই টাকা ফেরত আনা কঠিন হবে। বাজেটে বৈষম্য বিরোধী স্পিরিট একেবারে প্রতিফলিত হয়নি বলে মানতে নারাজ অর্থ উপদেষ্টা। বললেন, চট করে বিপ্লবী বাজেট করা সম্ভব নয়। রিজভি নেওয়াজের রিপোর্ট। ওসমানী স্মৃতি মিলনায়তনে উপদেষ্টা পরিষদের কয়েকজন সহকর্মী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে অর্থ উপদেষ্টার বাজেটোত্তর সংবাদ সম্মেলন। শুরুতেই অতীতের সব সরকারকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, আগের পদাঙ্ক অনুসরণ করে সামনে এগিয়ে যাচ্ছেন তারা। কিছুই হয়নি, আবার এক পাশে গুণগান গাইব, সেটা আমরা চাই না। আমরা চাই আমরা সাজেশন দিতে সামনের দিকে এগিয়ে যেতে চাই। খুব সহজ কিন্তু না, টাকা যারা পাচার করে তারা অত্যন্ত বুদ্ধিমান লোক, লেয়ারিং করে এমন না যে টাকা ঝাট করে পাঠিয়ে দেবে আরেক জায়গায়। কালো টাকা কিন্তু এটা ঠিক কালো টাকা না, আমরা যেটা যে অপ্রতিষ্ঠিত টাকা কোনো কারণে যদি আপনার কাছে থাকে, শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে, নিজের জমিতে করেন তখন এত দিতে হবে। দুইটা দিক আছে, একটা নৈতিক দিক কালো টাকা সাদা করা, আরেকটা হলো প্র্যাকটিক্যাল দিক, টাকা পয়সা আমরা ট্যাক্স পাবো কিনা। দুই দিকই কালো টাকাটা সাদা করার ব্যাপারে হয়তো ডেফিনেটলি কিছু ইস্যু থাকে, সেটা আমরা বিবেচনা করবো যে এটা সে করা যায় কিনা। আমরা বলছি না যে খুব ভালো জিনিস করে ফেলে যে কালো টাকা সাদা করা, এটা অনেক সময় আপনার কম্পালশন বা ইসের খাতের উপরে, সেটা আমরা দেখব। যেহেতু এটা নিয়ে কথা উঠেছে, এটা আমার মনে হয় সবাই মিলে স্যার আপনারা আলাপ আলোচনা করে চিন্তা করতে পারেন স্যার এটা কি করবেন। পরিকল্পনা উপদেষ্টা বলেন, ভঙ্গুর অবস্থা থেকে বেরিয়ে আসতে মিতব্যয়ী বাজেট এবার। ঋণ নিয়ে ঋণ পরিশোধের যেই দুষ্ট চক্র, এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না, অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি। বাজেটে ঘোষিত 6.5% মূল্যস্ফীতি অর্জিত হবে কিনা এমন প্রশ্নের উত্তরে গভর্নর জানান, অর্জন না হওয়ার কোনো কারণ নেই। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বাজেটে অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা জনগণের ছিল তার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। বাজেট প্রতিক্রিয়ায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কর আরোপের ক্ষেত্রে বরাবরের মতোই গরিবের উপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে।
তাফহিমুল ইসলামের রিপোর্ট। মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, এ বাজেটে বেকারত্ব দূর করে কর্মসংস্থান সৃষ্টি হবে কিনা এ নিয়ে শঙ্কায় জাতীয় নাগরিক পার্টি। ডিজিটাল ইকোনমির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করে দলটি। নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে আমরা মনে করছি। বা আমাদের আকাঙ্ক্ষা ছিল যে ধনী গরিবের যে আয় বৈষম্য, সেই আয় বৈষম্য কমে আসবে, কিন্তু এই বাজেটে আমরা সেই আয় বৈষম্য কমানোর তেমন কার্যকর উদ্যোগ দেখিনি। আর দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, রাঘব বোয়ালদের করের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিতের কোনো সুযোগ রাখা হয়নি এবারের বাজেটে। যারা রাঘব বোয়াল রয়েছে, বড় বড় অর্থের কর ফাঁকি দিচ্ছে, অর্থ লোপাট করছে, তাদের থেকে কিভাবে ট্যাক্সেশন প্রক্রিয়াটা সুন্দর করা যায়, সেই ক্ষেত্রে আমরা কোনো স্ট্র্যাটেজিক কৌশল দেখি নাই বর্তমান বাজেটে। বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে তা উচিত হয়নি বলেও মন্তব্য করে দলটির নেতারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। শেখ হাসিনাকে দেশে ফেরত চেয়ে দেওয়া ঢাকার চিঠির এখনও উত্তর দেয়নি দিল্লি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, পুশিন নয় বরং নিয়ম মেনে বাংলাদেশিদের ফেরত পাঠালে তাদের গ্রহণ করছে বাংলাদেশ। সীমান্তে হত্যায় বাংলাদেশ নমনীয় হবে না জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিবাদ অব্যাহত আছে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। পুশ ইন, সীমান্ত হত্যা আর শেখ হাসিনাকে দেশে ফেরানোর ইস্যুতে গণমাধ্যমের মুখোমুখি পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি সেটা কোনো রিয়াকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত। আর পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে, পুশিন হচ্ছে, এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয়। তারা কিছু কিছু ক্ষেত্রে বলেছে যে অনেক কেস আটকে আছে, সেগুলি তোমরা ঠিকমতো পড়ছো না। আমরা সেটা চেক করে দেখেছি, এটা আসলে খুব দীর্ঘদিনের তালিকার মধ্যে আছে একটা সংখ্যা, এবং আমরা পাশাপাশি এটাও দেখেছি যে আসলেই তাদের তালিকা অনুযায়ী কিন্তু আমরা চেক আপ করে অনেককে নিয়েছি। উপদেষ্টা জানান, নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় তাঁদের কাছে জানতে চাইলে সরকারের অবস্থান জানিয়ে দেন তারা। এটা গা সহ হওয়া সম্ভব না এবং এর ব্যাপারে নমনীয়তা দেখানো সম্ভব না। আমরা এটা প্রতিবাদ করছি এবং এই প্রসেস চালু আছে, এখন পর্যন্ত চালু আছে। আমরা অবশ্যই খুব শক্ত ভাষায় প্রতিবাদ করবো এ ব্যাপারে, এবং আমরা এই ফ্যাক্টরটাকে কখনোই মেনে নেওয়া হবে না যে গুলি করে মানুষ মেরে ফেলা হবে সীমান্তে, কারণ এটা পৃথিবীর আর কোনো সীমান্তে নেই। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় ক্ষতি নয় বরং বাংলাদেশের জন্য শাপে বর হয়েছে বলে মনে করেন উপদেষ্টা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সুপারিশে সংসদে আস্থা ভোট এবং অর্থ বিল ছাড়া সব বিষয়ে সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে স্বাধীনভাবে মতামত দিতে পারবেন। জাতীয় ঐকমত্য কমিশনের আমন্ত্রণে দ্বিতীয় দফার সংলাপে বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো এমন মত দিয়েছে, তবে ভিন্ন মত রয়েছে। আলোচনার মাধ্যমে অমীমাংসিত বিষয়ে দলগুলো ঐকমত্যে পৌঁছাবে বলে কমিশনের আশা। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। সংস্কার প্রস্তাব নিয়ে দ্বিতীয় দফার প্রথম দিনের আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশন ৩০টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায়। বিষয়ভিত্তিক আলোচ্যসূচিতে ছিল সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নারী আসন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারে কমিশনের সুপারিশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও তার মেয়াদকালে জাতীয় ও স্থানীয় নির্বাচন। আমরা স্থানীয় সরকার নির্বাচনটা কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হোক সেটা আমরা চাই না, এবং সেটাতে জাতীয় ঐকমত্য হয়নি কখনো। আর তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সংক্রান্ত এখানে একটা প্রস্তাব দেখেছি যেটা 4 মাস, এখানে আমাদের দলীয় অবস্থান হচ্ছে যেটা 3 মাস হওয়া উচিত। কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার এবং জাতীয় সরকারের নির্বাচন হইতে হবে। বিকেলের আলোচনায় নারী আসনের জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত নিম্নকক্ষে নারীদের জন্য ঘূর্ণায়মান পদ্ধতির বিরোধিতা করে বিএনপি সহ কয়েকটি দল। কোনো দল প্রস্তাব দিচ্ছে, আমরা এটা ভেবে দেখছি যে স্থানীয় তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাসের জায়গায় 6 মাস হতে পারে কিনা স্থানীয় সরকার নির্বাচনে দেওয়ার ক্ষেত্রে। এই ব্যাপারে এখনো আলোচনা হয় নাই, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীন হওয়া উচিত, এই ব্যাপারে আমরা একমত আছি। বিএনপি জানিয়েছে সংরক্ষিত 50টি থেকে বাড়িয়ে 100টি নারী আসনের পক্ষে তারা। তবে এনসিপি সংরক্ষিত নয়, নারী আসনে সরাসরি নির্বাচন চেয়েছে। ন্যূনতম 25% জাতীয় সংসদে নারী নেতৃত্ব, নারী জনপ্রতিনিধি থাকবে,
এবং সেটা সরাসরি ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে তারা আসবেন, কোনো সিলেকশনের মাধ্যমে বা সংরক্ষিত আসনের মাধ্যমে না। ঐক্যমত কমিশনের সহসভাপতি জানান, জুলাই সনদ তৈরিতে তারা অঙ্গীকারাবদ্ধ। সময়ের স্বল্পতার বিবেচনায় আমরা জুলাই মাসের মধ্যে যে সনদ তৈরি করতে চাচ্ছি সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে, কোনটা থাকবে না, সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। মঙ্গলবারের আলোচনায় গণফোরাম সহ কয়েকটি বাম দল বলেছে, নির্বাচিত সরকার ছাড়া অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন এবং পুনর্লিখন করতে পারবে না। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। শুরু হয়ে গেছে হজের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ সহ সারা বিশ্বের লাখ লাখ মুসল্লির পবিত্র মক্কা থেকে মিনার দিকে যাত্রার মধ্য দিয়ে শুরু হলো এ বছরের হজের আনুষ্ঠানিকতা। হজের মূল আনুষ্ঠানিকতা বৃহস্পতিবার। চকর মালিথার রিপোর্ট। পাহাড় ঘেরা আরাফাত ময়দানে বৃহস্পতিবার শুরু হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত পবিত্র হজ। এবছর বিশ্বের প্রায় 23 লাখ মুসল্লি হজ পালনের জন্য এরই মধ্যে জড়ো হয়েছেন পবিত্র নগরী মক্কায়। এদের মধ্যে 87,000-এর বেশি বাংলাদেশি। পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা, সাফা মারোয়া পর্বত সাই করা এবং মসজিদুল হারামে নামাজ আদায় সহ ইবাদতে মশগুল ছিলেন এইসব মুমিন মুসলমানরা। সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ পরিবেশে হজের নিশ্চয়তা দিয়েছে সৌদি সরকার। নিয়ম অনুযায়ী আজ মসজিদুল হারামে এশার নামাজের পর মিনার উদ্দেশ্যে হাজিদের রওনা হওয়ার কথা। ভোগান্তি এড়াতে অনেকে আসরের নামাজ আদায় করেই কাবা শরীফ থেকে 9 কিলোমিটার দূরে মিনার পথে রওনা হয়েছেন। বৃহস্পতিবার ফজরের নামাজের আগ পর্যন্ত অব্যাহত থাকবে মিনার পথে আল্লাহর মুমিনদের এই যাত্রা। মিনায় পৌঁছে 5 ওয়াক্ত নামাজ আদায় সহ ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন তারা। বৃহস্পতিবার মিনায় ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য হাজিরা রওনা হবেন পবিত্র আরাফাত ময়দানের দিকে। চকর মালিথা, চ্যানেল আই। এবার কঙ্কা ফ্রিজ কোরবানির হাটের খবর। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে একদিনের ব্যবধানে ছোট, মাঝারি ও বড় আকারের গরুর দাম কমেছে। সেই সঙ্গে কমেছে ছাগল ও খাসির দাম। বিক্রেতারা বলছেন, ঈদের ছুটি শুরু হলে হাট জমে উঠবে। পছন্দের পশু কিনতে আরেকটু সময় নিতে চান ক্রেতারা। শাকের আদনানের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু ছাগল এসে রাজধানীর কোরবানির হাটগুলো পূর্ণতা পেয়েছে। তেজগাঁওয়ের হাটে একদিনের ব্যবধানে সব আকারের গরুর দাম কমেছে 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। 20টা গরু আনছি কিন্তু ক্রেতা নাই, খুবই কম ক্রেতা। এটা দাম চাইতেছি 85,000, আর এই আবারটা দাম চাইতেছি 1,20,000, 25 এরকম দাম চাইতেছি। আমি মোট গরু আনছি 29টা, একটাও বিক্রি হয়নি। এই গরুর দাম চাচ্ছেন কত? এই গরুর দাম চাচ্ছি 4.5 লাখ টাকা। হ্যাঁ, এটা 4.5 লাখ টাকা। গতকাল কত ছিলেন এটা? গতকাল চাচ্ছিলাম 5,20,000 টাকা। তারপরে এই পরেরটা এটা দাম চাচ্ছি একই দাম, দুটোই একই কোয়ালিটি গরু, একই মাপের গরু। শাহজাহানপুর হাটে গিয়েও দেখা যায় একই রকম চিত্র। গরু ছাড়াও ছাগল ও খাসির দামও কমেছে। গরু ছাগলের হাটে আসুন। এটা গতকাল চাইছি 35, আজকে চাইছি 30। কারণ বাজার খারাপ ভাই। আমি 2,30,000 কই দিছি, গরুটা মোলাই ছিল কালকে 2,60,000, আমি গরু বিক্রি করতে পারি নাই। হাতে কিছুটা সময় থাকায় বিভিন্ন হাট ঘুরছেন ক্রেতারা। ওনারও খুব একটা ছাড়তেছে না, কাস্টমারও তেমন নাই, ওনারা আরো 2 দিন পরে ছাড়ার ইচ্ছা। 1,80,000 আসলি সহ 1,76,400 আচ্ছা, আর দাম চাইছিল কত? এটা দাম চাইছিল 1,90,000। কোরবানির হাটগুলোতে পশুর যত্নে কাজ করছে মেডিকেল টিম। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। এবারে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর যা থাকছে: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সন্ধ্যায় ভুটানের মুখোমুখি বাংলাদেশ। ঘরের মাঠের ম্যাচে প্রথমবারের মতো খেলবেন হামজা চৌধুরী, ফাহমিদুল।
দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। রাজধানীর ৭ রাস্তায় ট্রাকের ধাক্কায় জহিরুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১টার দিকে ৭ রাস্তার ফ্লাইওভার থেকে নামার মুখে এই দুর্ঘটনা ঘটে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন, তবে তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি। প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি জানান, নিহত মোটরসাইকেল চালক মগবাজার হয়ে ৭ রাস্তা ফ্লাইওভার দিয়ে নামছিলেন। সে সময় পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান এবং ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। কানাডার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার কেলৌনা ক্যাম্পাসের পাশের ওকানাগান লেক থেকে বাংলাদেশি এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের নাম শাশ্বত সৌম্য। তাঁর বাড়ি বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিএসইতে প্রথম হিসেবে ২০২১ সালে গ্র্যাজুয়েশন শেষ করে কয়েক মাস ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। এরপর বুয়েটেও কিছুদিন শিক্ষকতা করে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য পাড়ি দেন যুক্তরাষ্ট্রের এমআইটিতে। ৩ বছরে পিএইচডি ডিগ্রি অর্জনের প্রায় শেষ করার পথে ছিলেন সৌম্য। গত দিনগুলোতে কানাডা ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে তার গবেষণা কাজের ওপর বক্তৃতা দিচ্ছিলেন তিনি। দুদিন আগে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে তার গবেষণার বিষয় এআই নিয়ে আলোচনা করেছেন সৌম্য। তিনি মৃত্যুর আগে তার শেষ ফেসবুক স্ট্যাটাসে কানাডায় স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন। এর মধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়। কানাডার RMCP জানিয়েছে সৌম্যর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বামপন্থী নেতা লি জে মিয়ং। রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন দলের প্রার্থী এবং মন্ত্রিসভার প্রাক্তন সদস্য কিম মুন সুকে ব্যাপক ব্যবধানে পরাজিত করেছেন তিনি। এতে দেশটিতে কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার সাময়িক অবসান হয়েছে। নির্বাচিত হয়ে সাউথ কোরিয়ার গণতন্ত্র পুনরুদ্ধার করা তার প্রথম অগ্রাধিকার হবে বলে জানিয়েছেন লি জে মিয়ং। সাউথ কোরিয়ার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আজই দায়িত্ব গ্রহণ করবেন লি জে মিয়ং। দায়িত্ব নিয়ে নবনির্বাচিত সরকার প্রধানকে রাজনৈতিক অচলাবস্থা পুরোপুরি কাটিয়ে উঠতে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে আভাস দিয়েছেন বিশ্লেষকরা। ইতালির ভেনিসে মর্যাদাপূর্ণ প্রবাস জীবন ও পরকালীন উন্নতি শীর্ষক সেমিনার হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ইমতিয়াজ আহমেদ সজল, বিশেষ অতিথি ডাক্তার সাজ্জাদ তিশাত। আয়োজকরা জানান, অভিবাসীদের মাঝে নৈতিকতা, স্বাস্থ্য সচেতনতা ও শিক্ষা বিষয়ক ধারণা ছড়িয়ে দিতে এ ধরনের সেমিনারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মাওলানা আরিফ মাহমুদের সভাপতিত্বে আরও ছিলেন ইতালীয় নাগরিক সেবা ও কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট কামরুল হাসান, তরুণ গবেষক আবদুল্লাহ সম্রাট ও অন্যরা। এবার কৃষি সংবাদ। দেশের সমগ্র উপকূলে বৃষ্টির কারণে সাতক্ষীরার আম ব্যবসায়ী ও চাষিরা লোকসানের মুখে পড়েছেন। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের তথ্যচিত্রে আলমকসিদের রিপোর্ট। সাতক্ষীরার উপকূলে শক্তি ও মান্থা নামের দুই ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টিতে ম্যাঙ্গো হেভেন খ্যাত সাতক্ষীরার আম ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন। টানা 8 থেকে 10 দিন বৃষ্টিতে আম গাছের মধ্যেও নষ্ট হচ্ছে, পাকা আমগুলো, এবং মাটিতে পড়তেছে, একটু বাতাস হলে একটু পানি পড়লে নিচে চলে আসছে। চাষিরাও ব্যাপক ক্ষতিগ্রস্ত। চাষিরা ক্ষতিগ্রস্ত মানে আমরা ক্ষতিগ্রস্ত, আমাদের ব্যাংকের লোন নিয়ে এবং বিভিন্ন সমিতির লোন নিয়ে তাদেরকে দাদন দেয়া। স্থানীয় আম ব্যবসায়ী ও চাষিরা বলছেন, ব্যাংক ও বিভিন্ন সমিতি থেকে ঋণ করে সারা বছর আম বাগান পরিচর্যা করেন তারা, কিন্তু অবিরাম বৃষ্টিতে বোটা থেকে ঝরে পড়ছে সেসব আম। সাতক্ষীরায় টানা বৃষ্টি থেকে আমরা বাগানের আম ভাঙতে পারতেছি না, তাতে আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আম পেকে সব তলায় পড়তেছে। প্রচণ্ড পরিমাণে আম গাছ থেকে ঝরে পড়ছে। এই আমগুলো ঠিকঠাক মতো সংগ্রহ করা সম্ভব হচ্ছে না, কাস্টমারকে দেওয়া সম্ভব হচ্ছে না, ফেলে দেওয়া লাগছে। কুরিয়ারে আম দিতে সমস্যা হচ্ছে, কাস্টমারের কাছে পৌঁছাতে সমস্যা হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, প্রাকৃতিক এই দুর্যোগ আম ব্যবসায়ীদের আর্থিকভাবে বড় ধরনের ক্ষতিগ্রস্ত করবে। বড় ধরনের একটা ঝুঁকির মুখে আছে এই ঝড়ের কারণে বা বৃষ্টির কারণে। ফলে এখন কিন্তু আম পড়ার ব্যাপারে কৃষকরা দ্রুত একটু মনোযোগ দেবে এবং দ্রুত আমটা
পেড়ে ফেলার চেষ্টা করবে। এটা যেটা হতে পারে, একসাথে অনেকগুলো আম মার্কেটে আসায় যে দামটা ধীরে ধীরে আসলে যে দামটা পাওয়া যেত সেটা একটু কমে আসতে পারে। সাতক্ষীরায় এই মৌসুমে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৭০,০০০ মেট্রিক টন। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল নেত্রকোনা সদর ও পৌর এলাকা, পানি জমে থাকায় বিপাকে স্থানীয়রা। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ ও পানি দ্রুত নিষ্কাশনে পদক্ষেপ নেওয়া হয়েছে। জাহিদ হাসানের তথ্য ও ভিডিও চিত্রে সানজিদা স্নিগ্ধার রিপোর্ট। শুধু পৌর এলাকাতেই নয়, শহরের সাতপাই, নিজামপুর, পারলা, কুরপাড়া সহ বেশ কয়েকটি এলাকায় অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতায় গৃহবন্দী শতাধিক পরিবার। আর এতে জনদুর্ভোগের পাশাপাশি বাড়ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। বাড়িতে পারতাছি না, পানি গড়দের উঠছে যায়। আমরা বৃষ্টিটা হইলে পানি আটকে থাকে, যাও না রাস্তা নাইতে যে যাইব কই। বাচ্চারা যে চলাফেরা করে চুলকানি হইতে পারে, কি অনেক অসুবিধা হইতে পারে, শরীরের ক্ষেত্রে অনেক ক্ষতিকর। পৌরসভার কাছে আমাদের একটা দাবি, একটা ড্রেন করে দিন আমাদের। পানি ওই বাচ্চাদা ফুলাবানের কাজলি ফেসরা বাথরুমে পানি ডুয়ে, গড় পানি ডুয়ে। অপরিকল্পিত নগরায়নের কারণে এমন জলাবদ্ধতা বলছে স্থানীয় প্রশাসন। আমরা আসলে যাতে অপরিকল্পিত নগরায়ন আর না হইতে পারে, আর যা হয়েছে সেগুলি যাতে আমরা সুন্দরভাবে ব্যবস্থা করতে পারি, সেই দিকে আমরা আগাচ্ছি। নগর জীবনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন পৌরবাসী। সঞ্জিদা স্নিগ্ধা, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সন্ধ্যায় ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। ঘরের মাঠের ম্যাচে প্রথমবারের মতো খেলবেন হামজা চৌধুরী এবং ফাহমিদুল। একাদশে তাদের থাকা নিশ্চিত করেছেন হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। ওদিকে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপের সেরা প্রস্তুতি নিতে চান অধিনায়ক জামাল ভুঁইয়ারা। 10 জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আদিল আহমেদ শানের রিপোর্ট। সংস্কার হওয়া জাতীয় ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ টিমের এএফসি এশিয়ান কাপের প্রস্তুতি। তার আগে ভুটানের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেয়ার মিশন কোচ হাভিয়ার ক্যাব্রেরার শিষ্যদের। প্রীতি ম্যাচে ভক্তদের বাড়তি আগ্রহ বেড়েছে হামজা চৌধুরী ও ফাহমিদুলের খেলা নিশ্চিতের পর। Preparing for the big game against Singapore and tomorrow having a very interesting challenge that we believe is the perfect test. In normal conditions, I think you will be able to see Fahamedul tomorrow for some time. ভুটান ম্যাচের আগেই ঢাকায় কানাডিয়ান প্রবাসী সমিত সোম পৌঁছালেও তার খেলা দেখতে অপেক্ষা করতে হবে 10 জুন পর্যন্ত। বাংলাদেশ ভুটানের প্রি ম্যাচ কনফারেন্সে সাংবাদিকদের ঢল দেখে অবাক অধিনায়ক জামাল। নিজ দলের মধ্যে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্সের ছায়া দেখছেন তিনি। যেটা আমি প্রথমে দেখছি এত জার্নালিস্ট, তো আমার খুব ভালো লাগছে, বাট এখন দেখতেছি আস্তে আস্তে মানে এই নাম্বার বাড়তেছে করে এটা দেশের জন্য ভালো হবে। সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে ফ্রেঞ্চ টিম, ম্যাক্সিমাম প্লেয়ার বাইরের, সো আর ওরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে। জাতীয় ফুটবল স্টেডিয়ামের টুকটাক কাজ এখনো বাকি, আর বুধবার দিনভর রয়েছে বৃষ্টির চোখ রাঙানি। নতুন ঘাসের সঙ্গে জামাল হামজারা কতটুকু মানিয়েছেন তা দেখা যাবে ভুটানের বিপক্ষে। ওদিকে সফরকারীরাও ইয়েমেনের বিপক্ষে সব শেষ করেছে ড্র, আর বাংলাদেশের বিপক্ষে 2024-এর সেপ্টেম্বরের জয় তাদের দিচ্ছে বাড়তি অনুপ্রেরণা। বাংলাদেশ ভুটান ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। অপেক্ষার পালা শেষ, ফুটবলের নতুন যুগে আমাদের বাংলাদেশ। হামজা ফাহমিদুলরা এএফসি ম্যাচের আগেই খেলতে চলেছেন ভুটানের ম্যাচে, আর সেই পয়সা উসুল ম্যাচ দেখতে প্রস্তুত বাংলাদেশের দর্শকরা। জাতীয় ফুটবল স্টেডিয়াম থেকে আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে ক্রিকেটের বিকেন্দ্রীকরণের জন্য কাজ শুরু করেছেন আমিনুল ইসলাম বুলবুল। ঈদের পর পাকিস্তান ও আমিরাত সিরিজে খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে আলোচনা হবে। চ্যানেল আইয়ের সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। বিস্তারিত তানভীর আহমেদের রিপোর্টে। জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরমেন্স অনেকটাই হতাশাজনক। একের পর এক সিরিজ হারে ব্যাকফুটে দেশের ক্রিকেট।
এমন কঠিন সময়ে ক্রিকেট বোর্ডের হাল ধরেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তান ও আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে উন্নতি করার সুযোগ দেখছেন বোর্ড সভাপতি। পাকিস্তানে আমরা 3টা ম্যাচই হেরেছি, কিন্তু পাকিস্তান 3টা ম্যাচ হারলেও আমরা কিন্তু কিছু কিছু জায়গায় যদি ইমপ্রুভ করতে পারি, আমার কাছে মনে হচ্ছে যে আমরা হয়তো সামনে ভালো করতে পারি। তবে আমার কাছে অবশ্যই এটা, আমি কোচিং একটা কথা আছে যে কোচিং টকস অ্যাবাউট ফিউচার পসিবিলিটিস, নট পাস্ট মিস্টেক। এই পাস্ট মিস্টেক থেকে যদি আমরা শিখতে পারি, তাহলে হয়তো এই হারগুলোই আমাদের পরবর্তীতে শক্তি হয়ে রূপান্তরিত করবে। ক্রিকেটের বিকেন্দ্রীয়করণ সহ ইতিমধ্যে বেশ কিছু কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন তিনি। দেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা ক্রিকেট নিয়ে যাব এবং তার মধ্যেই একাডেমিগুলো যেগুলো আছে সেগুলো আমরা আরেকবার দেখব যে একাডেমিগুলো কী শেখায়, সেখানে তাদের কোনো রেজিস্ট্রেশন আছে কি না, তাদের কোচগুলো কতটুকু কোয়ালিফাইড, এই ব্যাপারগুলো দেখব এবং তাদেরকে আমরা সাহায্য করার প্ল্যান করছি। পরিবারের সাথে ঈদ করতে মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়া গেছেন বোর্ড সভাপতি। আমরা কিন্তু কিছু তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা। অবশেষে আইপিএলের শিরোপা জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 18তম আসরে এসে প্রথমবার ট্রফি উঠল বিরাট কোহলির হাতে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে 6 রানে পাঞ্জাব কিংসকে হারায় বিরাট কোহলির দল। বেঙ্গালুরুর করা 190 রানের জবাবে 184 রানে থেমে যায় পাঞ্জাব। একমাত্র শশাঙ্ক সিং লড়াই করলেও সঙ্গ পাননি কারো। 30 বলে করেন 61 রান। এর আগে বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ 43 রান করেন কোহলি, যদিও 35 বলে ইনিংসটি ছিল ধীর গতির। বাকিরা ছোট ছোট ইনিংস খেললে দলগত চেষ্টাতেই বড় রান তোলে তারা। পাঞ্জাবের ইনিংসে ম্যাচ ঘোরান ক্রুনাল পান্ডিয়া। 4 ওভারে মাত্র 17 রান দিয়ে নেন 2 উইকেট। চাপ সামলাতে না পেরে ব্যর্থ হন অধিনায়ক শ্রেয়াস আইয়ারও। এতে পরপর 2 আসরে 2 দলের হয়ে শিরোপা জয়ের রেকর্ড করার সুযোগ হারান তিনি। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জনগণ চাইলে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হবে বললেন অর্থ উপদেষ্টা। চট করে বিপ্লবী বাজেট সম্ভব নয় বলে সংবাদ সম্মেলনে মন্তব্য। বাজেটে অর্থনৈতিক রূপান্তরে জনগণের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে এনসিপির মূল্যায়ন। আগের মতোই গরিবের ওপর করের বোঝা চাপানোর অভিযোগ। শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো ঢাকার চিঠির উত্তর দেয়নি দিল্লি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত হত্যায় বাংলাদেশের প্রতিবাদ অব্যাহত মন্তব্য। আলোচনার মাধ্যমে অমীমাংসিত বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের আশা কমিশনের। বিভিন্ন দলের সাথে 3য় দফার সংলাপ। এবং বাংলাদেশ সহ বিশ্বের লাখো মুসল্লির মক্কা থেকে মিনার দিকে যাত্রার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু। মূল কার্যক্রম বৃহস্পতিবার। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।